হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তার আমরা লাস্ট পার্ট প্রোভাইড করতে চলেছি। এখানে স্থির তড়িৎ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব এবং চ্যাপ্টার নাম্বার 1.2 থেকে সমস্ত শর্ট কোশ্চেন, 1 নম্বরে যেগুলো প্রশ্নমান সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ আবেশ কী। তড়িৎ আবেশ হলো কোনো তড়িদাহিত বস্তু। তড়িদাহিত বস্তু মানে কোনো একটা বস্তু, ধরো এই একটা বস্তু, এর মধ্যে তড়িৎ রয়েছে মানে কারেন্ট আছে, এরকম কোনো একটা তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে এমন একটা বস্তু, ধরো একটা নিস্তড়িত বস্তু, তাহলে সেই নিস্তড়িত বস্তুটাতে যদি মানে এর মধ্যে বিপরীত তড়িৎ সমাবেশ যদি ঘটে, তড়িৎ আধান যদি সৃষ্টি হয়, তাহলে সেই ঘটনাকে আমরা তড়িৎ আবেশ বলবো। মানে ধরো আমি এই তড়িতাহিত বস্তু নিয়েছি যার আধান হচ্ছে ধনাত্মক, মানে প্লাস, কেমন, এর আধান হচ্ছে ধনাত্মক, তাহলে সেটাকে আমি যদি নিস্তড়িত কোনো বস্তুর কাছাকাছি আনি, নিস্তড়িত মানে যার কোনো আধান নেই, জিরো আধান, তাহলে সেখানে কী হবে, তার কাছাকাছি মানে জায়গাতে বা কাছাকাছি প্রান্তে বিপরীত আধান মানে বিপরীত তড়িৎ আধান মানে এখানে মাইনাস তৈরি হচ্ছে বা তৈরি হবে। তাহলে এই যে ঘটনা, কোনো যখন আমরা তড়িতাহিত বস্তুকে নিস্তড়িত বস্তুর কাছে আনছি তখন বিপরীত আধান তৈরি হচ্ছে, মানে আমি যদি এইখানে ধরো মাইনাস তড়িৎগ্রস্ত একটা বস্তুকে নিয়ে আসি এবং এটা নিস্তড়িত, তাহলে এখানে কী তৈরি হবে, প্লাস তৈরি হবে। তাহলে এই এই যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা বলবো কি, তড়িতাবেশ। এক কুলম্ব আধান কি, দেখো দুটো সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে, মানে এই ধরো একটা বিন্দু আধান, এটা একটা Q1 আর একটা হচ্ছে Q2, ঠিক আছে, দুটো বিন্দু আধান রয়েছে। এই বিন্দু আধানকে বায়ু মানে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে যদি 1 মিটার দূরত্বে রাখি এবং এরা একে অপরকে কত বল প্রয়োগ করবে, 9 × 10⁹ এত নিউটন বল যদি প্রয়োগ করে, তাহলে প্রত্যেকটা বিন্দু আধান মানে বিন্দু আধানকে মানে Q1 আর Q2 এর মান কত হবে, 1 কুলম্ব হবে। কেমন, তাহলে দুটো বিন্দু আধানকে যদি আমরা বায়ু মাধ্যমে বা শূন্যস্থানে 1 মিটার দূরত্বে রাখি এবং এরা যদি একে অপরকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, যদি সম আধান হয় তাহলে অবশ্যই সেটা বিকর্ষণ হবে, আর বিপরীত আধান মানে প্লাস মাইনাস হলে আকর্ষণ হবে। আমরা সিম্পলি বলবো বল প্রয়োগ করে, তাহলে প্রতিটি বিন্দু আধানকে 1 কুলম্ব বলা হয়। এরপরে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন একটু ভালো মানের প্রশ্ন করা হয় তখন কিন্তু এই প্রশ্ন আসে। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ ব্যাখ্যা করো। মানে আকর্ষণের থেকে বিকর্ষণ ধর্মর সাহায্যে তড়িৎগ্রস্ততার মানে কোনো বস্তুর মধ্যে আধান বা তড়িৎ আছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যায়, এটাই বলা হয়েছে। তো এটা ব্যাখ্যা করতে হবে। একটা আহিত বস্তু, মানে আহিত মানে কি, যার মধ্যে আধান আছে, তাহলে একটা আহিত বস্তু কি করে, একটা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করে। ধরো এটা একটা আহিত বস্তু, মানে এর মধ্যে ধরো প্লাস আছে, সে কি করবে, একটা নিস্তড়িত মানে জিরো, যার কোনো আধান নেই, সেই নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করবে। বা একটা প্লাস বস্তু কি করতে পারে, যার মধ্যে বিপরীত আধান মানে উল্টো আধান রয়েছে, মাইনাস আধান রয়েছে, তাকে আকর্ষণ করবে, এটাই কথা। তাহলে আহিত বস্তু হয় নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করতে পারে বা বিপরীত আধানযুক্ত বস্তুকে আকর্ষণ করতে পারে, তাই না? তাহলে পরীক্ষাধীন বস্তুটি তড়িৎগ্রস্ত না নিস্তড়িত তা নিশ্চিতভাবে বলা যাবে না বা সম্ভব নয়। তার কারণ তুমি হয়তো প্লাস বা ধরো মাইনাস নিয়ে এসছো, আমি আরও একটা মাইনাসের উদাহরণ দিচ্ছি, নিয়ে একটা বস্তুকে আকর্ষণ করছে, ধরো এই বস্তুকে কী করছে, কাছের দিকে টেনে নিচ্ছে। এবার নিস্তড়িত বস্তুকেও তো তড়িৎ মানে আধানযুক্ত বস্তু আকর্ষণ করে, আবার এই মাইনাসটা কি করে, প্লাসকেও আকর্ষণ করে, প্লাসকেও কাছে টেনে নেয়। তাহলে এই বস্তুটা, এই যে বস্তুটা নিস্তড়িত না প্লাস, সেটা আমি আকর্ষণ দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। কোনো মাইনাস আধানযুক্ত বস্তুকে ধরো মাইনাস আধানযুক্ত বস্তুর কাছে আনবো, তাহলে কি করবে, মাইনাস আধানগ্রস্ত বস্তু অবশ্যই মাইনাসকে শুধুমাত্র বিকর্ষণ করতে পারে, বা প্লাসটা কী করে প্লাসকে বিকর্ষণ করতে পারে। প্লাস কিন্তু কখনো মাইনাসকে বিকর্ষণ করতে পারে না, বা এই প্লাসটা নিস্তড়িত বস্তু মানে যার কোনো আধান নেই তাকেও বিকর্ষণ করতে পারে না, তাদেরকে আকর্ষণ করে। মাইনাসটা কাকে বিকর্ষণ করে, শুধু মাইনাসকে বিকর্ষণ করে, প্লাসকে বা নিস্তড়িতকে কিন্তু বিকর্ষণ করে না। তাহলে বিকর্ষণের সাহায্যে কিন্তু আমি সঠিকভাবে বলতে পারবো, বিকর্ষণের সাহায্যে আমি সঠিকভাবে বলতে পারবো যে সেই বস্তুটা আহিত না অনাহিত। কেমন, আহিত না অনাহিত সেটা জানার জন্য, মানে তার মধ্যে কোনো আধান রয়েছে কিনা সেটা আকর্ষণ বা বিকর্ষণের সাহায্যে কিন্তু আমরা বলতে পারবো। ধরো আমি একটা বস্তু আনলাম প্লাস নিয়ে, এই একটা বস্তুকে ধরো কি করলো, আকর্ষণ করলো, ঠিক আছে, তাহলে এটা প্লাস না মাইনাস এটা কিন্তু আমি বলতে পারছি না।
কিন্তু এই প্লাসকে আমি নিয়ে আসলাম, নিয়ে সে কী করলো, বিকর্ষণ করলো। ধরো এটাকে কী করছে, ঠেলে দিচ্ছে, এদিকে দূরে ঠেলে দিচ্ছে। তাহলে জানতে পারবো যে এর মধ্যে কী আছে, প্লাস আধান আছে। তাহলে বিকর্ষণের সাহায্যে আমি বুঝতে পারলাম। কেমন? আকর্ষণ দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো না। ওকে। এরপরে প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? তার কারণ দেখো, এখানে কারণটা এখানে দেওয়া হয়েছে, আমি তোমাদের জাস্ট এখানে বুঝিয়ে দিই। ধরো প্লাস্টিকের চিরুনি চিরুনি নেওয়া হয়েছে, কেমন? প্লাস্টিকের চিরুনি নেওয়া হয়েছে। এবার এই চিরুনিকে মাথাতে শুকনো মানে শুকনো চুলের সঙ্গে বারবার ঘষার পর ধরো এখানে একটা টেবিল রয়েছে বা একটা আমি কাগজ রাখলাম, নিয়ে কাগজ রাখার পরে ছোটো ছোটো কাগজের টুকরো রাখলাম, ছোটো ছোটো কাগজের টুকরো রাখলাম। কেমন? যদি কাগজের টুকরোর কাছে এবার এই চুল আঁচড়ানোর পরে চিরুনিটা আনা হয়, দেখা যাবে যে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে নিচ্ছে, চিরুনিটা আকর্ষণ করছে, নিয়ে চিরুনির গায়ে কাগজের টুকরোগুলো লেগে যাচ্ছে। এটা কেন হয়? তার কারণ হচ্ছে যখনই এই চিরুনি দিয়ে আমরা কি করি, চুলটা আঁচড়াই, আঁচড়ানোর পর যখন কাগজের কাছে ধরা হয়, তখন কি হয়, চুল আঁচড়ানোর ফলে চুলের মধ্যে কী হয়, চুলের মধ্যে কিন্তু ধনাত্মক আধান তৈরি হয় এবং চিরুনির মধ্যে ঋণাত্মক আধান কিন্তু সৃষ্টি হয়। ঋণাত্মক আধান সৃষ্টি হয় বলেই যেহেতু কী হলো, তাহলে এখানে চিরুনির মধ্যে ঋণাত্মক আধান তৈরি হচ্ছে। এবার কী হবে, তড়িৎ আবেশ হবে। তড়িৎ আবেশ মানে এখানে ধরো কাগজের টুকরো, আমি একটা কাগজের টুকরোর কথা বলছি, ধরো এটা একটা কাগজের টুকরো, আমি বড় করে আঁকছি। এবার তড়িৎ আবেশে কী হয়, একটু আগে আমরা বললাম যে আহিত বস্তুকে অনাহিত বস্তু, এখানে কাগজের টুকরোতে কোনো আধান নেই, তাহলে অনাহিত বস্তু তার কাছে যদি আনা হয় তাহলে বিপরীত আধান তৈরি হবে। তাহলে এই চিরুনিটা, এগুলো সব মাইনাস, চিরুনিগুলো সব মাইনাস। যখনই আমরা কাগজের কাছে আনবো, কাগজের কাছাকাছি মানে চিরুনির কাছে যে প্রান্ত, সেখানে বিপরীত আধান মানে প্লাস তৈরি হবে। তো সব প্লাসগুলো কিন্তু উপরে থাকবে, আর মাইনাসগুলো দূরে দূরে তৈরি হবে। কেমন? তড়িতাবেশের ফলে কাছের প্রান্ততে উল্টো মেরু মানে মাইনাস এনেছি, তাই জন্য এর কাছে প্লাস তৈরি হলো, আর বিপরীত দিকে দূরে কিন্তু মানে সম আধান মানে মাইনাস আধান তৈরি হবে। সম আধান মানে এই মাইনাস এনেছিলাম, তাই জন্য তার সম আধান মানে মাইনাসটা দূরে তৈরি হবে। এবার কাছের প্রান্তে যেহেতু বিপরীত মেরু তৈরি হয়েছে, তাহলে মাইনাস আর প্লাস কী করে আকর্ষণ করে, তাই জন্য কিন্তু কাগজটাকে চিরুনি আকর্ষণ করবে। তাহলে এটাই কিন্তু তোমাদের বলতে হবে। কেমন? এরপরে প্লাস্টিকের স্ট্রকে সিল্কের কাপড় দিয়ে বেশ কয়েকবার ঘষলে এবার ছোট কাগজের টুকরো সামনে ওই নলটি নিয়ে গেলে, কারণ প্লাস্টিকের যে স্ট্রটার কথা বলা হয়েছে, ছোটো টুকরোর সামনে ওই নলটি নিয়ে গেলে, কেমন? নল মানে স্ট্র, দেখা গেল নলটি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এখানে কি হয়, এখানেও সে একই রকম, যে নলটার কথা বলা হচ্ছে, সেই নলটাতে কি হয়, কাপড় দিয়ে ঘষলে এখানে কিন্তু মাইনাস আধান তৈরি হয়, মাইনাস আধান কিন্তু তৈরি হয়, আর সিল্কের কাপড়ে ধনাত্মক আধান তৈরি হয় কাপড়টাতে। এবার স্ট্রক থেকে কাগজের টুকরোর কাছে ধরলে কাগজের টুকরোর কাছে প্রান্তে প্লাস মাইনাস আর দূরের প্রান্তে মাইনাস আধান তৈরি হয়। এরপর কী হয়, এই মাইনাস আধান প্লাসগুলোকে আকর্ষণ করে, এই কারণে কিন্তু কাগজের টুকরোগুলো ওই নলের মধ্যে আটকে যায়। সেটাই কিন্তু দেখো এখানে বলা হয়েছে। আমি পুরো ব্যাখ্যা করতে পারছি না, তার কারণ গলার অবস্থাটা খুব একটা ভালো নেই। এরপর দেখো আমাদের বড় প্রশ্ন মোটামুটি হয়ে গেল, যেটা গাণিতিক প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো আধান, একটা হচ্ছে Q1 আর Q2, একটা আধান বলছে 2 কুলম্ব, একটা হচ্ছে 10 কুলম্ব, তো লিখলাম 2 কুলম্ব Q1 আর Q2 10 কুলম্ব। কত দূরত্বে আছে, 10 মিটার দূরত্বে, তাহলে আর মানে 10। কুলম্বের সূত্র তুমি জানো যে বল হচ্ছে K × Q1 Q2/r²। কি হচ্ছে ধ্রুবক, যার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে সেটা আমরা লিখলাম। এবার এটা কে এর বদলে এটা বসালাম, Q1 হচ্ছে 2 বসালাম, Q2 2 বসালাম, এই 10 বসালাম। আর মানে হচ্ছে 10, তাহলে 10-এর স্কোয়ার লিখবো আমরা, 10-এর স্কোয়ার মানে 10 × 10। এবার হিসাব করব, এই একটা শূন্য কেটে দাও, এইখানে একটা 10 কাটলে 10⁸ পড়ে থাকে, সেটা লিখলাম। আর 9-এর সঙ্গে 2 গুণ করলে 18 হয়, তার মানে 18 × 10⁸ নিউটন, এটা হবে আনসার। এরপরে দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রতিটির আধান আর তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের কিরূপ পরিবর্তন ঘটবে। Q1 Q2 আধান ছিল, এখানে আমরা কী করব, পরে ধরো এর সূত্র হচ্ছে F = K × Q1 Q2/r²। পরে এটা Q1, কেমন? Q1 ড্যাশ, সেটা হচ্ছে প্রথমের দ্বিগুণ, তার মানে 2Q1,
আর Q2 ড্যাশ পরে Q2 ড্যাশ কী হবে, সেটাও কিন্তু প্রথমকার Q2 যা ছিল তার দ্বিগুণ করা হয়েছে। আরটাও কিন্তু মানে আর ড্যাশটা পরে কী হয়েছে, প্রথমে দ্বিগুণ করা হয়েছে, সবই দ্বিগুণ। সব আমরা এখানে পরে বসালাম। বসানোর পর এখানে হিসেব দেখো, 2 দিয়ে কত হয়, 4 হয়, 4 বসালাম। 2 স্কোয়ার 4, তাহলে 4r²। 4 4 কেটে যায়, তাহলে শুধু এটাই পড়ে থাকে। এবার এটা মানে দেখো প্রথমে কিন্তু এটাই পেয়েছিলাম ওপরে, তাই না? তার মানে F' আর F এটা কিন্তু সমান হয়ে গেল, মানে পরেও কিন্তু ক্রিয়াশীল বল অপরিবর্তিত থাকবে। তাহলে এটাই হবে আমার আনসার। কেমন? এরপরে দেখো, এই চ্যাপ্টার থেকে যত শর্ট কোশ্চেন আছে সেগুলো আমরা আনসার দেখে নেব। এসআইতে জি মানে মহাকর্ষ ধ্রুবকের মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মহাকর্ষীয় প্রভাব কতদূর পর্যন্ত বহাল থাকে? অসীম দূরত্ব পর্যন্ত। মহাকর্ষ সূত্রে আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন। রকেটের ন্যূনতম বেগ কত বেগে ছোড়া হয়? রকেটকে দেখো এখানে মুক্তিবেগ মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ক্ষণের মধ্যে বস্তুর ওজন কমবে। বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। ভার বা ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রে। চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের 1/6 অংশ। এরপরে নেক্সট, এসআইতে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবোনাইটকে পশমের সাথে ঘষলে যেটা উপরে থাকে সেটাতে প্লাস হয় এবং যেটা নিচে থাকে সেটা হচ্ছে মাইনাস। তোমাদের বইয়ে দেখবে একটা ছবি দেওয়া হয়েছে তোর মানে শ্রেণী যেটা, কেমন, সেখানে পশমটা উপরে আছে 1 নম্বরে, তাহলে পশমে ধনাত্মক আর পশমের নিচে এবোনাইট আছে, তার জন্য সেটা ঋণাত্মক। যেটা উপরে থাকে সেটাতে ধনাত্মক হয়। যেমন কাঁচদণ্ডকে রেশমের সাথে ঘষলে কোনটিতে কী আধান? কাঁচদণ্ডটা কিন্তু উপরে মানে অবস্থিত, তাই জন্য কাঁচে ধনাত্মক, আর রেশমটা নিচে আছে তাই জন্য, কাঁচের নিচে আছে তাই জন্য ঋণাত্মক। কাঁচদণ্ডকে পশম দিয়ে ঘষলে পশমটা উপরে, তাই জন্য পশমে হবে ধনাত্মক আর কাঁচদণ্ডে ঋণাত্মক। অবাধে পতনশীল বস্তু সূত্র গ্যালিলিও গ্যালিলাই আবিষ্কার করেছিলেন। সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, ঘর্ষণের ফলে বস্তুতে স্থির তড়িৎ তৈরি হয়। সময় বাড়লে বস্তুর বেগ বাড়ে। অবাধে পতনশীল বস্তুর 3টে সূত্র তোমরা পড়েছিলে, সেখানে পড়েছো। অবাধে পতনশীল বস্তুর কিন্তু ওজন কী হয়? শূন্য হয়। এটা কিন্তু 17 নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে অবাধে পতনশীল বস্তুর বেগ কখন সর্বোচ্চ হয়? ধরো একটা বস্তু পড়ছে, মাটিতে নিচের দিকে পড়ছে, মাটি টাচ করার ঠিক আগের মুহূর্তে, একদম মাটি টাচ করার ঠিক আগের মুহূর্তে বেগ সব থেকে বেশি হয়। ভিন্ন তড়িৎ আধান মানে প্লাস এবং মাইনাস বা মাইনাস এবং প্লাস কী করে পরস্পরকে আকর্ষণ করে, এটা কিন্তু মনে রাখবে। কেমন? আর যদি দুটোই মাইনাস হয় সম আধান বা দুটোই প্লাস, তারা কিন্তু বিকর্ষণ করে। গাউসীয় পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে এটা হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ওকে, বা এটাকে স্ট্যাট কুলম্ব বলা হয়। এসআইতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। পরমাণুর মধ্যে 3 ধরনের কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আধানগুলো মনে রাখবে, ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, প্রোটনের হচ্ছে ধনাত্মক, আর নিউট্রন কোনো আধান নেই মানে শূন্য। সেগুলো আমরা এখানে দিয়েছি, পরে প্রশ্ন। অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। চাঁদে কোনো বস্তুর ওজন যদি 24 কিগ্রা পার ভার হয়, তাহলে পৃথিবীতে কত হবে? 6 গুণ হবে। উল্টো, তাই না? পৃথিবীতে বেশি হয়, তাহলে 6 দিয়ে গুণ করবো, 144 কিগ্রা ভার। আর যদি বলে পৃথিবীতে এত, চাঁদে কত, তাহলে 6 দিয়ে ভাগ করবো, নিয়ে তখন 24 আনসার হবে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? 0। পৃথিবী তার কাছাকাছি থাকা সব বস্তুকে অভিকর্ষ বল দিয়ে টানে। আর এটা 11.2 বেগে যদি ছাড়ি আমরা, তাহলে সেটা অভিকর্ষ বলের বাধা অতিক্রম করে মহাকাশে বিলীন হয়ে যাবে। ক্যাটায়ন আয়ন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে। যেমন H+, হাইড্রোজেন প্লাস, এটা একটা ক্যাটায়ন। সোডিয়াম প্লাস, এগুলো হচ্ছে ক্যাটায়ন। আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন যেমন দেখো S বাই নেগেটিভ সালফাইড, বা O বাই নেগেটিভ বলতে পারি, বা Cl মাইনাস বলতে পারি। এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন, মানে হচ্ছে অ্যানায়ন। যদি কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে গেল মানে সেটা তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। যদি বলে কোন আয়নে পরিণত হয়, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে মাইনাস কমে যাওয়া, মানে কি বেড়ে যাওয়া? প্লাস বেড়ে যাওয়া, তাহলে সেটা ক্যাটায়নে পরিণত হয়। তারপর তড়িতের সুপরিবাহী, এখানে অধাতুর কথা বলেছে, অধাতু বললে গ্রাফাইট বলবে। আর তাপ যায় কিন্তু তড়িৎ যায় না, সেখানে আনসার হবে কিন্তু হিরে। তাহলে দেখো আমরা আজকে 1.2 চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল সেটা কমপ্লিট করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আমরা ক্লাস 7 থেকে ক্লাস 9 পর্যন্ত আপাতত পেড ক্লাস শুরু করেছি, এবং সেখানে তোমাদের ক্লাস 8-এর জন্য 4টে বিষয়, পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের আমরা হ্যান্ড রিটেন নোটস, সেগুলো পিডিএফের আকারে সেই পেড গ্রুপে পাঠাচ্ছি। প্রশ্নবিচিত্রা সলিউশনও স্টার্ট হয়ে গেছে, সেখানেও 4টে বিষয়ের সলিউশন আমরা পিডিএফ করে আনসার সহ
সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন তোমরা সেই পেড গ্রুপে পেয়ে যাবে। তাহলে এই 4টে বিষয়ে তোমরা হ্যান্ড রিটেন নোটস, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, সমস্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, সাজেস্টিভ কোশ্চেন আনসার সবগুলো তোমরা পেড ক্লাসে পাবে। প্রশ্নবিচিত্রার সমাধান, আনসার গুলো তোমরা পিডিএফের আকারে পাবে আর সাজেশান পেয়ে যাবে। যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কেমন? তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। এরপর তোমাদের লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।